আসছে বাজেট নিয়ে নানা প্রত্যাশা সাধারণ মানুষের। প্রণয়নে কাঠামোগত পরিবর্তন না হলে গণমুখী হবে না সরকারের উন্নয়ন পরিকল্পনা, বলছেন অর্থনীতিবিদরা। বাজেটে ব্যাংক হিসেবের বিপরীতে সঞ্চিত অর্থে আবগারি শুল্ক দ্বিগুণ করার সুপারিশ এনবিআরের। আগ্রহ হারাবেন ক্ষুদ্র মাঝারি আমানতকারীরা, বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা। নিয়মনীতি তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে পর্যটন শহর কক্সবাজার। মাত্র 1.5 বর্গ কিলোমিটার এলাকায় রয়েছে 450 হোটেল মটেল এবং জমে উঠতে শুরু করেছে রাজশাহীর আমের বাজার। ভিড় করছেন মৌসুমী ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে দাম বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। নিত্যপণ্যের দাম উঠবে না নাভিশ্বাস, এমন অবস্থা এবং উন্নয়নের নামে হাতে নেওয়া প্রকল্প বাস্তবায়ন হবে না কোনো দুর্নীতি। আসছে বাজেট নিয়ে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। ব্যবসায়ীরা চান দেশীয় শিল্পে সুরক্ষা সহ ভ্যাট প্রদানের ক্ষেত্রে টার্ন ওভার করের সীমা বাড়ানো হোক। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট প্রণয়নে অবকাঠামো এবং কাঠামোগত পরিবর্তন না হলে গণমুখী হবে না সরকারের উন্নয়ন পরিকল্পনা। জাতীয় বাজেট নিয়ে নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা তুলে ধরছেন কামরুল হাসান সবুজ। লক্ষ্য অর্জনে স্বল্পোন্নত দেশগুলোর প্রতিবারের মতো এবারও 2017-18 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। তুলে ধরবেন আগামী 1 বছরের জন্য সরকারের আয় ব্যয়ের পরিকল্পনার খতিয়ান। 18টি সেতু নির্মাণ। নানা পরিকল্পনার সঙ্গে থাকবে প্রান্তিক মানুষের নিরাপত্তা কর্মসূচির বর্ণনাও। এবারের বাজেট ঘোষণার আগে নানামুখী বিশ্লেষণের সঙ্গে নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থাকবে নিয়ন্ত্রণে। যেগুলো সবারই দরকার, সবারই যেটা দাম কমালে মানুষের সুবিধা হবে। জিনিসের দাম বাড়লে তখন আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। গ্যাস বিল কেটে নিচ্ছে, কারেন্ট বিল কেটে নিচ্ছে, বাড়ি ভাড়া বাড়াচ্ছে। তাৎক্ষণিক অর্থে যে ডেভেলপমেন্টটা সেটা আসতেছে না। প্রথম এবং প্রধান কারণ হলো তার কারাপশন। বাজেটের সম্বন্ধে বুঝি না, কিন্তু সারাদিন কাজকর্ম করে যে টাকা নিয়ে যায় এই টাকা দিয়ে বাজার সদাই করলে 300-400 টাকা বাজারে চলে যায়। বরাবরই শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি থাকে শিক্ষার্থীদের। আসছে বাজেটেও পুরনো এই দাবির প্রতিফলন দেখতে চান তারা। শিক্ষা খাতের বাজেটটা আমার মনে হয় অন্য বাজেটের চেয়ে একটু বেশি করা উচিত। যথাযথ ব্যবহার হচ্ছে কিনা বাজেটগুলো, সেটা একটা মনিটরিং করাটা আমি মনে করি বড় ব্যাপার। গবেষণায় ফোকাস হলে কোনটা উপযুক্ত বা কোনটা করলে একটু ভালো হবে, একটু ইফেক্টিভ লার্নিং হবে আর কি। নতুন ভ্যাট আইন কার্যকরে বছর জুড়েই নানা প্রস্তাবনা তুলে ধরেছেন ব্যবসায়ীরা। নতুন অর্থ বছরে চান নানা নীতি সহায়তা। 50 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত যাদের টার্নওভার থাকবে, সেক্ষেত্রে আমরা 3% টার্নওভার ট্যাক্সের কথা বলেছিলাম। ভ্যাটের হার না কমিয়ে মাল্টি ভ্যাট করা উচিত। অনেক ভ্যাট দিতে পারেন, যারা টোবাকো লাইনে ব্যবসা করেন তারা আরো বেশি ভ্যাট দেবেন। বাজেট প্রণয়নে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিতে জেলা বাজেট কার্যকরের কথা বলছেন অর্থনীতিবিদরা। জেলা বাজেট এসব কথা প্রত্যেকবারই অর্থমন্ত্রী বক্তৃতায় প্রতিশ্রুতি দেন এবং পরের বার এসে থুক্কু দিয়ে বলেন যে এবার পারলাম না, এবার এইটুক করলাম। সেটা তো কাঠামো বদল, এখন তো আর সেই কাঠামো বদল করা হয়নি। বাজেট ঘোষণার আগ মুহূর্তে সাধারণ মানুষ প্রত্যাশা প্রাপ্তির নানা সমীকরণে মিলিয়ে নিচ্ছেন সরকারের উন্নয়ন ভাবনা। এসব মানুষ হয়তো বাজেটে প্রকল্প গ্রহণ এবং প্রকল্পে অর্থ ছাড়ের মতো জটিল তত্ত্ব বোঝেন না, কিন্তু তারা বলছেন প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত তারা যদি সততার সাথে কাজ করেন তাহলে খুব দ্রুতই উন্নয়ন হবে দেশের, উন্নয়ন হবে সাধারণ মানুষের ভাগ্যের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের বাজেটে সব ধরনের ব্যাংক হিসেবের বিপরীতে সঞ্চিত অর্থের ওপর আরোপিত আবগারি শুল্ক দ্বিগুণ করার সুপারিশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই সুপারিশ কার্যকর হলে ক্ষুদ্র মাঝারি আমানতকারীরা সঞ্চয়ে আগ্রহ হারাবেন বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। তাদের পরামর্শ, আবগারি শুল্ক না বাড়িয়ে ব্যাংক হিসেবের তথ্য কাজে লাগিয়ে করজাল সম্প্রসারণ করা উচিত। সাজিদ রাজুর রিপোর্ট। বাণিজ্যিক ব্যাংকের যে কোনো হিসাবে মুনাফার বিপরীতে উৎসে কর দেন গ্রাহকরা। প্রতি বছর সার্ভিস চার্জ কেটে নেয় সংশ্লিষ্ট ব্যাংক। সেই সঙ্গে সব ধরনের হিসাবের বিপরীতে আবগারি শুল্ক পরিশোধ করতে হয় হিসাবধারীকে। তারপরও আসছে অর্থ বছরের বাজেটে এই আবগারি শুল্ক দ্বিগুণ করার সুপারিশ করেছে এনবিআর।
সুপারিশ অনুযায়ী 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আমানতের জন্য আবগারি শুল্ক 150 থেকে বাড়িয়ে 200 টাকা দিতে হবে। 1 লাখ 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 পরিবর্তে 1000 টাকা, 10 লাখ 1 থেকে 1 কোটি টাকার জন্য 3000 টাকা, 10 কোটি টাকা পর্যন্ত 15,000 টাকা এবং 5 কোটি টাকার বেশি সঞ্চিত অর্থের জন্য 30,000 টাকা আবগারি শুল্কের সুপারিশ করেছে এনবিআর। এই সুপারিশ কার্যকর হলে 1 লাখ টাকার 3 মাস মেয়াদী এফডিআর হিসাব শেষে কাগজে কলমে 1,500 দেখানো হলেও শুল্ক ও চার্জ বাদে গ্রাহক হাতে পাবেন মাত্র 250 টাকার কিছু বেশি। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে বড় অঙ্কের আমানতকারীদের উপর তেমন প্রভাব না পড়লেও নিম্ন ও মধ্যম অঙ্কের আমানতকারীরা আগ্রহ হারাবেন সঞ্চয়ে। সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের উপর এটা পড়বে। মানুষের মনে একটা চাপ, মানে নিরুৎসাহিত হবেন। ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে মজা নাই, লাভ নাই, ভালো না, ব্যাংক অ্যাকাউন্ট করবোই না, এগুলো হচ্ছে মানুষের একটা সামাজিক চাপ চলে আসলো তার উপরে। ব্যাংক অ্যাকাউন্ট করে কি লাভ, সব টাকা তো কাটাই যাবে। বড় বাজেটে স্বাভাবিকভাবেই এনবিআর এর উপর রাজস্ব আদায়ের বাড়তি চাপ পড়বে। এই চাপ মোকাবেলায় সরাসরি আবগারি শুল্ক না বাড়িয়ে ব্যাংক হিসাবের তথ্য কাজে লাগিয়ে করজাল বিস্তৃত করার পরামর্শ সাবেক এই ব্যাংকারের। 10 লক্ষ টাকার নিচে যারা, তাদের বিষয়টাকে একটু বিবেচনা করার প্রয়োজন আছে। সহজে আদায়যোগ্য, এটা একটা ভালো সোর্স অফ ইনকাম হতে পারে, কিন্তু এটাকে তারা আরো ভালোভাবে গঠনমূলকভাবে ব্যবহার করতে পারতেন। যারা উচ্চ আয়ের যাচ্ছেন তাদেরকে পুরা ডিরেক্ট ট্যাক্স নেটে আছে কিনা এবং ডিরেক্ট ট্যাক্স নেটে নিয়ে আসতে পারলে তো ইনকাম তাদের অনেক বাড়ত। আর্থিক নিরাপত্তা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ব্যাংক লেনদেনের বিকল্প নেই। এমন অবস্থায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করতে আরো বেশি প্রণোদনা থাকা উচিত বলেও মনে করেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ পাওয়ার আশা করছেন প্রতিমন্ত্রী, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা বেশি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আসছে বাজেটের বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ খাতের সাফল্য জনগণের কাছে পৌঁছে দিতে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। নতুন অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 32,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়। আগামী বাজেটে বরাদ্দ পাওয়া অর্থ ব্যয় হবে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং 2018 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে। আমরা রোডম্যাপ বিবেচনা করে এগোচ্ছি। 21 সালের মধ্যে যে ডিমান্ড ছিল, এই ডিমান্ডটা 18 সালে পূরণ করতে হবে। জেনারেশনে যে পরিমাণ বিদ্যুৎ দরকার ছিল 21 সালের মধ্যে, এটা আমার 18 সালে পূরণ করতে হবে। গত 8 বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে বাড়লেও সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। তবে আসছে বাজেটে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। ট্রান্সমিশনে বড় কাজগুলো রয়ে গেছে, ওখানে সাবস্টেশন গ্রিড প্রচুর হবে। এই বরাদ্দগুলো পেলে পরে হয়তো ভালো অবস্থা চলে আসে। এবার আমি প্রেসার দিব যেভাবে হোক ট্রান্সমিশনে প্রাইভেট সেক্টর যেন আনতে পারে। ডিস্ট্রিবিউশনে ব্যাপকভাবে করতে চাই। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বড় দরকার। উৎপাদনের বিপরীতে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ব্যবধান কমিয়ে আনতে সমন্বিত সম্পদ পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এটা যে কোনো একটিতে যদি বটলনেক থাকে তাহলে বাকি দুটো যতই শক্তিধর হোক না কেন, ওই একটির জন্য সম্পূর্ণ সিস্টেমটা যথেষ্ট দক্ষতার সাথে পরিচালিত হতে পারবে না। এই সমন্বিত সম্পদ পরিকল্পনায় কিন্তু উৎপাদনের সাথে সঞ্চালন বিতরণের যে গ্যাপ, সেটা থাকবে না। বাজেটে বরাদ্দ পাওয়া অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সঠিক পরিকল্পনার সঙ্গে প্রকল্প গ্রহণ ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের উপরও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্ব পরমাণু সংস্থা IAEA এর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সঙ্গীদের নিয়ে সকাল 7:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় IAEA এর 60 বছর পূর্তিতে অনুষ্ঠানে অংশ নিতে গত সোমবার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভিয়েনার উদ্দেশ্যে রওনা হন। কোন ধ্বংসাত্মক কাজ বা যুদ্ধাস্ত্র ব্যবহারে নয়, IAEA এর নির্দেশনা মেনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করেই বাংলাদেশে সব ধরনের পরমাণু স্থাপনা গড়ে তোলা হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল অস্ট্রিয়া ভিয়েনায় IAEA এর কারিগরি সহায়তা সম্মেলন উদ্বোধনী পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব নিশ্চিত করতে সায়েন্স ডিপ্লোমেসি বা বিজ্ঞান কূটনীতির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। অস্ট্রিয়া থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির 60 বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজন করা হয় সংস্থাটির 3 দিন ব্যাপী কারিগরি সহায়তা সম্মেলন। পরমাণু শক্তি সম্পর্কিত এই আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী পর্বে মঙ্গলবার স্থানীয় সময় বেলা 9:30টায় বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান সংস্থাটির মহাপরিচালক ইউকিও আমানো। উদ্বোধনী পর্বে শেখ হাসিনার সাথে যোগ দেন উরুগুয়ে ও মরিশাসের প্রেসিডেন্ট সহ IAEA ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মহাপরিচালক। এ সময় বক্তব্যে শেখ হাসিনা বলেন, জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞান কূটনীতির। সায়েন্স ডিপ্লোমেসি টু এনশিওর পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু নলেজ জেনারেশন অ্যান্ড শেয়ারিং। আলোচনায় কোনো ধ্বংসাত্মক কাজে নয়, বরং নিউক্লিয়ার টেকনোলজির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বিশ্ব সভায়। বাংলাদেশ remains committed to working with IAEA and other international partners in ensuring due diligence of the peaceful use of nuclear টেকনোলজি। দুটি পারমাণবিক চুল্লির মাধ্যমে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। The Russian supported Rupur power plant will produce 2400 megawatt electricity by 2 reactors. Our aim is to generate at least 4000 megawatt of electricity from nuclear source by 2030. পরমাণু সহ নানা ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতিতে IAEA এর সহায়তা ও সক্ষমতা আরও ত্বরান্বিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কারিগরি সহায়তায় এরই মধ্যে বাংলাদেশে 138টি জাতীয় প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। পাবনার রূপপুরে নির্মিতব্য নিউক্লিয়ার প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রটিও এই সংস্থাটির নিবিড় তত্ত্বাবধানেই গড়ে উঠছে। নিউক্লিয়ার প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আগামীতেও IAEA এর সাথেই পথ হাঁটতে চায় বাংলাদেশ। IAEA সদর দপ্তর থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ভিয়েনা, অস্ট্রিয়া। দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 16320, মৌলভীবাজার 458, কিশোরগঞ্জ 6250, নেত্রকোনা 5620, মোট 36,840 কোটি টাকা। EGPP ঢাকা এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুয়ারেস্ট এর আওতায় সিলেট 17,74,07,937 কোটি টাকা এবং হবিগঞ্জ 19,35,34,043 টাকা, সুনামগঞ্জ 12,49,27,436 কোটি টাকা, মৌলভীবাজার 10,37,27,807 কোটি টাকা, কিশোরগঞ্জ 15,62,43,338 কোটি টাকা, নেত্রকোনা 14,48,60,128 কোটি টাকা, মোট 82,07,689 কোটি টাকা। স্বল্পকালীন গৃহীত ব্যবস্থা সমূহ: প্রাক বর্ষা মৌসুমের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলজনিত আকস্মিক বন্যার কারণে বর্তমানে হাওর এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। সাধারণত নভেম্বর মাস হতে হাওর এলাকায় বন্যার পানি নামা শুরু হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর সরেজমিনে মাঠ পরিদর্শন করে বন্যায় বাঁধের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। উল্লেখ্য যে প্রতি বছর হাওর এলাকায় ডুবন্ত বাঁধসমূহে ব্রিজ ক্লোজিং সহ বাৎসরিক মেরামত রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনুন্নয়ন রাজস্ব খাতের
অর্থায়নে কাজের বিনিময়ে টাকা কাবিটা প্রকল্পে থোক বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। উক্ত থোক বরাদ্দ হতে আগামী শুষ্ক মৌসুমে হাওর এলাকার জেলাসমূহে জরুরি ভিত্তিতে বাঁধের ব্রিজ ক্লোজিং সহ বাঁধ মেরামত রক্ষণাবেক্ষণের কাজ বাস্তবায়ন করা হবে। মধ্যমেয়াদী গৃহীত ব্যবস্থাসমূহ। ক মধ্যমেয়াদী পরিকল্পনার আওতায় গৃহীত চলমান ব্যবস্থা। মধ্যমেয়াদী পরিকল্পনার আওতায় হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বর্তমানে নিম্নবর্ণিত 4টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। 1. হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ নিষ্কাশন উন্নয়ন প্রকল্প। প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের প্রাক্কলিত ব্যয় 704 কোটি টাকা। এর আওতায় 6টি জেলা সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ 52টি হাওরে নিম্নবর্ণিত কাজসমূহ বাস্তবায়ন করা হচ্ছে। ডুবন্ত বাঁধ পুনরাকৃতিকরণ অথবা পুনর্নির্মাণ 1919 কিলোমিটার। আভ্যন্তরীণ নিষ্কাশন খাল পুনঃখনন 333 কিলোমিটার। কম্পার্টমেন্টাল ডাইক নির্মাণ 32 কিলোমিটার। ক্রস বাঁধ নির্মাণ 1টি। পানি নিষ্কাশন অবকাঠামো অথবা রেগুলেটর নির্মাণ 39টি। পুরাতন রেগুলেটর পুনর্বাসন 137টি। দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ ছিলাম সেখানে। দর্শক, আগামীকাল জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে 2017-18 অর্থ বছরের জাতীয় বাজেটের বিস্তারিত তথ্য জানাতে আমাদের স্টুডিও 2-এ আছেন ইমতিয়াজ আহমেদ। আমরা এখন যোগ দেব তার সাথে। ইমতিয়াজ, কাজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা এর মধ্যে জেনেছেন যে আগামীকাল পেশ হতে যাচ্ছে দেশের ইতিহাসের 46তম বাজেট। কেমন হতে পারে 2017-18 অর্থ বছরের বাজেটের চিত্র, তার সম্ভাব্য একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবারের আয়োজনে। আর কেমন ছিল বিগত অর্থ বছরের বাজেট সেসবই আপনাদের জানিয়ে দেব আজকের এই আয়োজনে। শুরুতে জানাবো আগামী অর্থ বছরের সম্ভাব্য কিছু তথ্য। আমরা এখন পর্যন্ত বিভিন্ন যে তথ্য জানতে পেরেছি, অর্থাৎ আগামী অর্থ বছরের যে বাজেটের আকারটি কেমন হতে পারে তার একটি সম্ভাব্য আকার কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। সম্ভাব্য আকার এর মধ্যে অর্থ মন্ত্রণালয় সূত্র এবং অর্থমন্ত্রী নিজেও কিন্তু বিভিন্ন জায়গায় বলেছেন। তিনি বলেছেন এবারের বাজেটে 4,05,000 কোটি টাকা থেকে 4,15,000 কোটি টাকার মধ্যে বাজেটের আকার হতে পারে এবং এডিপির একটি আকারও কিন্তু তিনি বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে। এছাড়াও পরিকল্পনা মন্ত্রণালয় থেকেও আমাদেরকে জানানো হয়েছে যে আগামী অর্থ বছরে এডিপির আকার হতে পারে 1,64,084 কোটি টাকা, যার মধ্যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে 7.4%। তো মোটামুটি বাজেটের যে আকারের বেশ কিছু সম্ভাব্য চিত্র কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। বাজেটের যে অর্থের উৎস অর্থাৎ রাজস্ব খাতের যে চিত্র আমরা ইতিমধ্যে পেয়েছি, আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে রাজস্ব হতে পারে 2,82,000 কোটি টাকা, অর্থাৎ বাজেটের সবচেয়ে অর্থের প্রধান উৎস রাজস্ব খাতের এই চিত্রটি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সম্ভাব্য একটি তথ্য আমাদের কাছে এসেছে। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা রয়েছে 2,48,191 কোটি টাকা এনবিআর রাজস্ব আরোহণ করবে বলে আমাদের কাছে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। মূল্যস্ফীতির একটি চিত্র কিন্তু ইতিমধ্যে ধরা হয়েছে 5.5% মূল্যস্ফীতি হতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন সূত্র থেকে। তো মোটামুটি এই ছিল মূল্যস্ফীতির চিত্র। এর পরবর্তীতে আমরা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ এডিপির চিত্রটা জানিয়ে দেই। বিগত কয়েক বছরের চিত্র এবং চলতি অর্থ বছরের চিত্রের সঙ্গে কিছুটা সামঞ্জস্য করার চেষ্টা করব। আমরা যদি 2014-15 অর্থ বছরের এডিপির চিত্র দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 82,939 কোটি টাকার এডিপি কিন্তু বরাদ্দ রাখা হয়েছিল, যা মূল বাজেটের 96.44% কিন্তু বাস্তবায়ন হয়েছিল সেই অর্থ বছরে। পরবর্তী অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি 2015-16 অর্থ বছরে 93,894 কোটি টাকা এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছিল এবং সেখানে সেই অর্থ বছরে বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল 92%, যদিও তার আগের বছরের তুলনায় কিন্তু 4% কম বাস্তবায়িত হয়েছে। চলতি অর্থ বছর অর্থাৎ 2016-17 অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি 1,04,200 কোটি টাকার এডিপির বরাদ্দ রাখা হয়েছিল। একটি বড় অঙ্কের বরাদ্দ কিন্তু চলতি অর্থ বছরে রাখা হয়েছে, যদিও এখন পর্যন্ত এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রথম 10 মাসে বাস্তবায়নের চিত্র আমরা দেখতে পাচ্ছি মাত্র 52% বাস্তবায়িত হয়েছে। আগামী 2 মাসে কতটুকু বাস্তবায়ন
হবে সেটা হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি প্রবৃদ্ধির বাস্তবায়ন, অর্থাৎ প্রবৃদ্ধি কত শতাংশ এ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত প্রবৃদ্ধি কিন্তু 5.40% ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে 2009 থেকে 14 পর্যন্ত প্রবৃদ্ধি ছিল 6.13%। এর পরবর্তী অবস্থান অর্থাৎ 2014-15 অর্থ বছরের অবস্থান যদি আমরা দেখে নেই, সেখানে দেখতে পাচ্ছি 6.51%। অর্থাৎ ধারাবাহিকভাবে কিন্তু প্রবৃদ্ধির অবস্থান ধীরে ধীরে কিন্তু বাড়ছে। যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রতি বছর, সেটার কাছাকাছি কিন্তু পূরণ করতে পেরেছে প্রতি অর্থ বছরই। পরবর্তী 2015-16 অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি প্রবৃদ্ধি 7.1% কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং সেটি বাস্তবায়িত হয়েছে। 2016-17 অর্থ বছর অর্থাৎ চলতি অর্থ বছর আমরা দেখতে পাচ্ছি 7.24%। প্রথম 10 মাসে কিন্তু সেটি বাস্তবায়িত হয়েছে, এমনটাই বলা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। আগামী অর্থ বছরের বড় যে প্রকল্পগুলো রয়েছে, অর্থাৎ প্রতি অর্থ বছরে বড় বড় বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করা হয় এবং সেই প্রকল্পের জন্য আলাদা কিছু বরাদ্দ রাখা হয়, সর্বোচ্চ গুরুত্বের ভিত্তিতে সেই বরাদ্দগুলো রাখা হয়। তো আগামী অর্থ বছরে কোন কোন বড় প্রকল্প সম্ভাব্য রয়েছে এবং সেই বড় প্রকল্পের জন্য কেমন বাজেট ঘোষণা হতে পারে তার সম্ভাব্য একটি আকার আমরা জানিয়ে দেব। বড় প্রকল্পের শুরুতেই বর্তমান সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে পদ্মা সেতুতে এবং সেই পদ্মা সেতুর জন্য সবচেয়ে বড় একটি বাজেটও কিন্তু রাখা হয়েছে। বিগত কয়েক অর্থ বছর আমরা দেখেছি আগামী অর্থ বছরের সম্ভাব্য আকার হতে পারে 6,500 কোটি টাকা। পরবর্তী অবস্থান রয়েছে পদ্মা সেতুর পরবর্তী অবস্থান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে 11,243 কোটি টাকা। অর্থাৎ সবচেয়ে বড় প্রকল্পের মধ্যে সম্ভাব্য আকার আমরা দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে, এখানে 11,243 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। মেট্রো রেল লাইন, অর্থাৎ আগামী অর্থ বছর কিংবা আগামী বছরগুলোতে সবচেয়ে বেশি আলোচিত যেই বিষয়টি রয়েছে, যেই প্রকল্পটি রয়েছে, সেখানেও কিন্তু একটি ভালো বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3,750 কোটি টাকার বরাদ্দ রাখা হতে পারে আগামী অর্থ বছর 2017-18 অর্থ বছরে। এরপরে রয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এখানে 1,836 কোটি টাকার একটি সম্ভাব্য আকার আমাদের কাছে এখন পর্যন্ত হাতে যে তথ্য এসেছে তাতে মনে হচ্ছে যে আমরা মোটামুটি 1,836 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে এই প্রকল্পে। আরো কয়েকটি বড় প্রকল্পের অবস্থান আমরা জানিয়ে দিই এবং সেখানে সম্ভাব্য আকার কি হতে পারে, বাজেটে কেমন বরাদ্দ হতে পারে সেই প্রসঙ্গে চলে আসছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে, অর্থাৎ বিদ্যুৎকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ খাতে এবারের বাজেটে কিন্তু সবচেয়ে বেশি বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে। সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে 1,402 কোটি টাকার বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে। পরবর্তী অবস্থা রয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দর, যেখানে 600 কোটি টাকার বরাদ্দ রাখা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প, অর্থাৎ পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা সেতুর জন্য রেল যে প্রকল্প রয়েছে সেখানে কিন্তু আলাদা একটি প্রকল্প রাখার সম্ভাবনা রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 5,063 কোটি টাকার একটি বড় আকার আমরা ধারণা করছি এবারের বাজেটে কিন্তু রাখা হতে পারে। 2000 ঘুমধুম রেলপথের জন্য আলাদা প্রকল্প রয়েছে এবং সেখানে সম্ভাবনা রয়েছে 3,366 কোটি টাকার বাজেটের একটি বরাদ্দ রাখা হতে পারে। আমরা যদি বেশ কয়েকটি বিষয় বাজেট সম্পর্কে আরো কিছু তথ্য আমাদের হাতে রয়েছে, সেই তথ্যের সম্ভাব্য বিষয়গুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগামী বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী বিভিন্ন সূত্রে এখন পর্যন্ত জানিয়েছেন। পরবর্তীতে রয়েছে সর্বোচ্চ গুরুত্ব পাবে মানব সম্পদ উন্নয়নে। মানব সম্পদ উন্নয়ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমান সরকার এবং সেখানে এবারে বাজেটেও সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব এবং প্রকল্পের বিষয় এবং অর্থ বরাদ্দের বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এই খাতটি। মুক্তিযোদ্ধাদের জন্য বছরে 2টি উৎসব ভাতা বরাদ্দের সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাদের বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি ভাবনার বিষয়ে স্থান পাচ্ছে। সেখানে 2টি উৎসব ভাতার বরাদ্দের সম্ভাবনা রয়েছে আগামী নতুন অর্থ বছরে। সঞ্চয়পত্রের সুদের হার কমতে পারে ইতোমধ্যে অর্থমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু জানিয়ে দিয়েছেন। পাশাপাশি অন্যান্য যে সুদের হার সেটিও কমেছে। এর সঙ্গে সামঞ্জস্য করেই সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। গত অর্থ বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের কেমন বরাদ্দ ছিল এবং সেখানে কেমন বাস্তবায়িত হয়েছে সে চিত্র একটু আমরা দেখে নেব। বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে কৃষি খাতে, সেখানে 2014-15 অর্থ বছরের মূল বাজেটের 3.8% আমরা দেখতে পাচ্ছি বরাদ্দ রাখা হয়েছিল। পরবর্তী অর্থ বছর 2015-16তে কিন্তু মূল বাজেটের 3.5% বরাদ্দ রাখা হয়েছিল, এমনটা কিন্তু তথ্য আমরা পেয়েছি। যদিও 2015-16তে আমরা দেখেছি 18,506 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল বাজেটের কৃষি খাতে। পরবর্তীতে অর্থাৎ চলতি অর্থ বছরে 2016-17 অর্থ বছরের মূল বাজেটের 3.8%
বরাদ্দ রাখা হয়েছিল। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি বাজেটের সবচেয়ে বেশি গুরুত্ব থাকে যোগাযোগ খাতে, যেখানে 2014-15 অর্থ বছরের মূল বাজেটে 9.5% কিন্তু বরাদ্দ রাখা হয়েছিল যোগাযোগ খাতের জন্য, এবং এখানে 37,200 কোটি টাকার বরাদ্দ ছিল 2014-15-তে। পরবর্তী অবস্থান 2015-16-তে মূল বাজেটের 9.5% কিন্তু রাখা হয়েছিল যোগাযোগ খাতে, এবং এখানে টাকার অঙ্কে 26,800 কোটি টাকার বরাদ্দ ছিল যোগাযোগ উন্নয়নের জন্য। পরবর্তীতে অর্থাৎ বর্তমান চলতি অর্থ বছরে 2016-17 অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি মূল বাজেটের 10.05% রাখা হয়েছিল বাজেটের বরাদ্দ, এবং এখানে 19,057 কোটি টাকার অঙ্কে রাখা হয়েছিল বরাদ্দ। তো মোটামুটি আমরা ধারণা করছি যে চলতি অর্থ বছরও মোটামুটি এর কাছাকাছি, অর্থাৎ বিগত অর্থ বছরের ধারাবাহিকতায় এখানে একই ধরনের কিংবা এর সঙ্গে কিছুটা বর্ধিত করে বাজেটের আকারের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি বেশ কয়েকটি খাত ভিত্তিক আমরা বরাদ্দের অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আগামীকাল ঘোষণা হবে 2017-18 অর্থ বছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা আর প্রত্যাশার কথা জানাতে এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী কামরুল হাসান সবুজের কাছে। তিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, সাধারণ মানুষ কি ভাবছেন বাজেট নিয়ে? ইমতিয়াজ, আপনি খুব সুন্দরভাবে বাজেটের যে সম্ভাব্য পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ করে জানাচ্ছিলেন দর্শকদের। তো আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, এবং সেখানে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রীর সাথে, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হয়ে কথা বলবেন আমাদের সাথে। তো আমি প্রথমেই যাচ্ছি আমার পাশেই যিনি আছেন তার কাছে, শিক্ষা খাতের বাজেট ভাবনা নিয়ে। তো একজন শিক্ষার্থী হিসাবে আমি সর্বোচ্চ চাবো যে শিক্ষা খাতে বাজেটটি বেশি হোক, এবং শুধু এই ভবন নির্মাণ নয়, এবং গবেষণা খাতে এই বাজেটটি বেশি করা হোক, এবং এই যত ভ্যাট আছে এই শিক্ষা খাতের সঙ্গে এগুলো প্রত্যাহার করা হোক। তো ইমতিয়াজ, আমরা একজন শিক্ষার্থীর কাছে, শিক্ষার্থী হয়ে তিনি তার যে সুবিধার কথা এবং তার যে দাবির কথা বললেন, এবং আমরা আরেকটা বিষয় আছে, আমাদের মাথাপিছু আয় বাড়ছে, আমাদের জীবন মান উন্নত হচ্ছে, তো সেটার সাথে কিন্তু আমাদের চিকিৎসা অর্থাৎ স্বাস্থ্য খাতটা বেশ বড়ভাবে জড়িত, এবং মানব সম্পদ উন্নয়নে যেমন শিক্ষা খাতের গুরুত্ব তেমনি কিন্তু স্বাস্থ্য খাতের গুরুত্ব অনেক বেশি। তো আমরা একটু স্বাস্থ্য খাত নিয়ে কথা বলবো একজনের সাথে। আপনার বাজেটের স্বাস্থ্য খাত নিয়ে কিছু বলবেন? আচ্ছা, বাজেটের স্বাস্থ্য খাতের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আমরা যদি সরকারি হাসপাতালগুলোতে যাই, আমরা দেখছি যে এত ভিড়, রুগী দেখানো দূরে থাক, লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এবং মানে সেক্ষেত্রে হচ্ছে রুগীর অনুযায়ী যে হাসপাতালের যেই রেশিওটা খুব বেশি নাজুক অবস্থা। হাসপাতালের রেশিও এবং চিকিৎসক কিংবা বেড, এই রেশিও কেমন দেখেন? বেড আমি ওই দিন ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, দেখি যে খুব ছোট করে বেডের মানে রুগী তো বেডের মানে সংকুলন হচ্ছে না, নিচে মেঝেতেও হচ্ছে রুগী শুয়ে আছে, এবং ডাক্তার হচ্ছে সকালে আসেন তো আর 12 ঘন্টা দেখা যায় না ডাক্তার। এটা খুবই মানে ইমতিয়াজ, উনি যেটা বলছিলেন যে ডাক্তার সংখ্যা বাড়াতে হবে, চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে, বেডের সংখ্যা বাড়াতে হবে, সেই হিসেবে সেটার সাথে সবার আন্তরিকভাবে যদি এই খাতে সবাই যদি কাজ করে, তাহলে হয়তো মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আরেকটু এগিয়ে যাবে। এবং আমাদের যে বাজেটের আকার বাড়ছে প্রতি বছর, এবং সেই ক্ষেত্রে কিন্তু বড় বড় প্রকল্পে বরাদ্দ দেওয়া হচ্ছে। তো আমরা এখন একটু কথা বলবো যে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামো খাতের যে ডেফিনেটলি আমরা আমাদের বাংলাদেশে অনেক ভিজিবল ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি দেখবেন মেট্রো রেল, পায়রা সমুদ্র বন্দর, আমাদের পদ্মা সেতু হচ্ছে। গভর্নমেন্টের নিশ্চিত একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট, বাট এই অ্যাচিভমেন্টটা যাতে একটা স্থায়ী হয়, স্থায়ী রূপ ধারণ করে, সেদিকে আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে। আপনাদেরকে একটা বিষয় জানেন, সবাই জানেন বিষয়টা, কিছুদিন আগে আমাদের হাওড় অঞ্চলে, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, একটা অনেক অঞ্চলে আমাদের যে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার দরুন কৃষক তার প্রাপ্য ফসল তো পায়নি, বরং অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখানে তো বরাদ্দ ছিল, কিন্তু বরাদ্দ ব্যয় অনিয়ম ছিল। জি, অনিয়ম ছিল, বাট আমার একটা গভর্নমেন্টের প্রতি একটা এক্সপেকটেশন থাকবে যাতে আমাদের হাওড় অঞ্চলে, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলটা আছে, এখানে স্পেশাল একটা বরাদ্দ রাখা হয়, বিশেষ করে কৃষকদের জন্য, কারণ কৃষকদের আসলে এক্সট্রা কোনো ইনকাম নেই। আপনি আমার আমরা আবার সময় পেলে আসবো। আরেকটি বিষয় নিয়ে কথা বলো, যে আমরা সবসময় একটা কথা বলে থাকি যে যেখানেই প্রকল্প বাস্তবায়ন হয় সেই এলাকাতেই দুর্নীতি নিয়ে আমরা কথা বলে থাকি। তো সেটার সাথে আমাদের দৈনন্দিন জীবনের যে নিত্য পণ্যের দাম নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে রমজানের একটা অজুহাতে কিন্তু পণ্যের দাম অনেকগুলি বেড়েছে। তো এক্ষেত্রে বাজেটের যে ব্যাপারটি আসছে, যে দোকানে গেলে বলে কি যে ভাই বাজেট বাড়ছে, সুতরাং আমাদের পণ্যের দামও বাড়ছে, ভ্যাট বাড়ছে বিজয়। সো আমরা দেখতে চাই যে
যে ভ্যাট বাড়ুক আর না বাড়ুক, আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলি এগুলি যেন আমাদের সকলের প্রয়োজনের মধ্যে থাকে। আমাদের প্রত্যেকটা বাজেটে একটা ব্যাপারে এক লক্ষ্য রাখা উচিত যে দেশের প্রান্তিক যে জনগণ, আমাদের কোনো বাজেটে কিন্তু তাদের স্বার্থ ওরকম রক্ষা পায় না। তো আমার একটা চাওয়া থাকবে গভর্নমেন্টের কাছে, যেন বাজেটটা আসতেছে একটা বড় বাজেট, আমরা বাজেট সম্বন্ধে আশাবাদী। আমরা চাইবো যে বাজেটে যেন পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়, বাস্তবায়ন হয় এবং দেশের যে প্রকৃত উন্নয়ন আমাদের কাগজে দেখি, খাতা কলমে দেখি, আমরা এটা দেখতে চাই বাস্তবে। আমি ছাত্র হিসেবে আমার এটাই চাওয়া থাকবে। ইমতিয়াজ, আমরা কয়েকজনের সাথে কথা বললাম এবং তারা কিন্তু যে বিভিন্ন পর্যায়ে যে শিক্ষা, স্বাস্থ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং যে বড় বড় প্রকল্প সব ক্ষেত্রে কিন্তু আন্তরিকভাবে কাজ করে এবং বাজেটের যে শতভাগ বাস্তবায়ন দেখতে চান এবং দেশের উন্নয়নের যে বাস্তব চিত্রটাই কিন্তু তারা দেখতে চান। তো ইমতিয়াজ, এই মুহূর্তে আমার কাছে এই ছিল বাজেট নিয়ে সর্বশেষ বিশ্লেষণ। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন আগামী অর্থ বছরের বাজেট কেমন হতে পারে, তার বিভিন্ন বিষয়ের সাধারণ মানুষের ভাবনা এবং তাদের বেশ কিছু পরামর্শ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি এই সময়ের বাণিজ্যে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আগামী অর্থ বছরের বাজেটের সম্ভাব্য বিভিন্ন আকার এবং গত অর্থ বছরের বেশ কিছু বাজেটের বিষয় সম্পর্কে এবং সেগুলো কেমন ছিল, কেমন হতে পারে আগামী অর্থ বছরের বাজেট, তার সম্ভাব্য বেশ কিছু আকার। চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। দর্শক, আগামীকাল জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে 2017-18 অর্থ বছরের জাতীয় বাজেট। বাজেটের বিস্তারিত তথ্য নিয়ে এতক্ষণ আমাদের সাথে স্টুডিও 2 থেকে যোগ দিয়েছিলেন ইমতিয়াজ আহমেদ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে পর্যটন শহর কক্সবাজার। মাত্র 1.5 বর্গ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে 450 হোটেল, মটেল, রিসোর্ট ও কটেজ। এই অবস্থায় অপরিকল্পিত উন্নয়নের লাগাম টানতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রণয়ন করেছে মাস্টার প্ল্যান। কক্সবাজার প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সৈকত নগরী কক্সবাজারে আসা পর্যটকদের স্বাগত জানাতে কলাতলী পয়েন্টে স্থাপিত মাছের ফোয়ারাটির অবস্থা একেবারে সঙ্গীন। সংস্কার করে দৃষ্টিনন্দন গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ নেই। মাছের ফোয়ারা হয়ে শহরে ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে অগণিত ব্যাটারি চালিত টমটম। এরপর শুধু সারি সারি হোটেল, আর কিছুই নেই। কোন রকম পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহর। আবাসন থেকে আরম্ভ করে রাস্তাঘাট, ফুটপাত, ড্রেনেজ সিস্টেম, সর্বোপরি আধুনিক শহর বলতে যে শহরটা, সে শহরটা কক্সবাজার নয়। বৃষ্টি হলেই আপনার নালা নর্দমাগুলো ভরাট হয়ে গিয়ে শহর আপনার পুরোটাই মোটামুটি ময়লা আবর্জনায় ভরে যাচ্ছে। কোন রকম খালি জায়গা কিংবা বিনোদনের ব্যবস্থা না রেখে যত্রতত্র গড়ে উঠেছে শুধু হোটেল, মোটেল ও রিসোর্ট। এই অবস্থায় পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়। কক্সবাজারকে চাই একটা আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে। সেটার জন্য রাস্তাঘাটগুলো ঠিক করা, তারপরে এখানে একটা নিরাপত্তার কথা চিন্তা করা। গত বছর গঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। বর্তমানে যে সমস্ত জিনিসগুলো হয়ে গেছে এগুলোকে যতটুকু সম্ভব সংরক্ষণ করে মাস্টার প্ল্যানে যদি কিছুটা পরিবর্তন করে ওটা সৌন্দর্য বৃদ্ধি করা যায়, আমরা সেই চেষ্টাই করতে যাচ্ছি। শহরের রাস্তাঘাটগুলো বড় করতে হবে, জোনিংগুলো ঠিক করতে হবে, ঘর বাড়িগুলো একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। নতুন ডিটেল মাস্টার প্ল্যানে 2.5 বর্গ কিলোমিটারের কক্সবাজার শহর ছাড়াও 962 বর্গ কিলোমিটারের 7টি উপজেলাকেও উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে রাখা হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে যে শহরটি সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যকর হিসেবে গড়ে ওঠার কথা সেটি হলো কক্সবাজার। কারণ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থান এই শহরেই। কিন্তু এই শহরটি গড়ে উঠেছে সবচেয়ে বেশি অপরিকল্পিতভাবে। অবশেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ শহরটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য প্রণয়ন করেছে মাস্টার প্ল্যানের। এখন দেখা যাক কতটা কার্যকর হয় এই মাস্টার প্ল্যান। পর্যটন নগরী কক্সবাজার থেকে কমল দে, সময় সংবাদ। ঈদে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। তবে ঈদের ছুটি শুরুর আগে কোনো কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করলে ব্যবস্থা নেবে সরকার, এমন হুঁশিয়ারি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের। গতকাল রাজধানী গুলশানের একটি হোটেলে আইএলওর আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা। যার যার শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে যার যার সুবিধা অনুযায়ী ঈদের ছুটির আগে পাওনাদি বুঝিয়ে দিবেন। যাদের ইন্ডাস্ট্রি আছে তারা তো বেতন ভাতা দিয়ে যাচ্ছেন, কেউ যদি না দেন সময় মতো, দেখুন আমরা কমপ্লেন পাই তখন আমরা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিই। আমাদের একটাই উদ্দেশ্য হলো পুরা বেতন না পেলেও ঈদের আগে যাতে লোকগুলি বাড়ি যেতে পারে। ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে যায়। ঘূর্ণিঝড় পরবর্তী খবর জানাতে কক্সবাজারের নাজিরটেক এলাকায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল।
হ্যাঁ, ধন্যবাদ কাজল। আপনারা জানেন যে কক্সবাজারের মোরার আঘাতে কিন্তু উপকূলের প্রায় 17,000 ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং প্রায় আরো 35,000 ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জেলা প্রশাসক আলী হোসেন আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি কক্সবাজার সদরে যে নাজিরা ট্যাগ বা সমিতির পাড়া রয়েছে সেই পাড়ায় কিন্তু যে সুটকি পল্লী রয়েছে সেই সুটকি পল্লীর বেশিরভাগ ঘরে কিন্তু এভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং বিশেষ করে কাঁচা ঘরগুলি কিন্তু অনেকটা মাটিতে শুয়ে আছে। এই ধরনের ঘরের সংখ্যা প্রায় 15,000 বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন তাই তারপরও ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা জানি যে সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কিন্তু ঘূর্ণিঝড় মোরার আঘাতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার জন্য মনিটরিং করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গতকালকে কিন্তু প্রায় 130 কিলোমিটার তার চেয়ে বেশি গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড় মোরা কক্সবাজার উপকূল অতিক্রম করা যায় সকাল 9টার দিকে। আর এর ফলে কিন্তু উপকূলীয় এলাকায় যেসব কাঁচা ঘরবাড়ি রয়েছে তা সম্পূর্ণ ভেঙে পড়ে, কোথাও কোথাও টিনের চালা উড়ে গেছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 15,000 কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং প্রায় 32 থেকে 35,000 ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে এমন একটি প্রতিবেদন বলা হয়েছে। এবং তারপরেও সুস্পষ্ট তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এবং তাদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে যেটা যাচাই বাছাই চলছে কি পরিমাণ ক্ষতি এবং ইউনিয়নতে উপজেলা থেকে ইউনিয়ন সব পর্যায়ে কিন্তু তদারকি করা হচ্ছে। আপনি জানেন যে গতকালকে ঘূর্ণিঝড়ে কিন্তু আমরা দেখেছি ঘূর্ণিঝড়ের পর কিন্তু এই এলাকাটি পুরোটা জোয়ারের পানিতে প্লাবিত ছিল এবং অনেকটা যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। এখানে যারা এই যে নাজিরার ট্যাগ সমিতির পাড়া, কুতুবদিয়া পাড়া সহ আশপাশে যেসব এলাকা রয়েছে সেখান থেকে প্রায় আপনার 10 থেকে 15,000 লোককে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল আশ্রয় কেন্দ্রের মধ্যে। তারা গতকালকে এসে বাড়িতে আবার ফিরে এসে যখন ঘূর্ণিঝড় কেটে যায় এরপর তারা বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে আসলে কি হবে, তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ যেন কাটছে না। এই যে বিধ্বস্ত ঘর বাড়ি তাদেরকে থাকতে হবে এখনই এবং বলা হচ্ছে এখন পর্যন্ত তাদেরকে যতটুকু ত্রাণ সহায়তা দেওয়া যায় তাই দেওয়ার জন্য প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে কিছুটা ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যেসব ঘর বাড়ি ভেঙে গেছে বা দ্রুত তাদের মেরামত করা যাবে সেই ব্যবস্থায় নেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত কাজল আমার কাছে ছিল কক্সবাজারের নাজিরার ট্যাগে যে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে তার সর্বশেষ। ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে যায়। ঘূর্ণিঝড় পরবর্তী সবশেষ খবর জানাতে কক্সবাজার নাজিরটেক এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কোমল দে। এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের সংবাদে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি প্রশিক্ষণ মডেল উদ্বোধন করেছে এলসিবিএস। গতকাল এলসিবিএস ঢাকা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ট্রেনিং অফ ট্রেনার্স অ্যান্ড অ্যাসেসর্স অন ইফেক্টিভ টিচিং অ্যান্ড পেডাগজি শীর্ষক মডিউলটির উদ্বোধন করেন সিআইপি এর নির্বাহী প্রকল্প পরিচালক আব্দুর রউফ তালুকদার। এ সময় আর উপস্থিত ছিলেন এলসিবিএস ঢাকা এর প্রধান নির্বাহী পরিচালক আবুল কালাম। এলসিবিএস ঢাকা যুক্তরাজ্যের সিআইপিএফ এর প্রতিনিধিত্বকারী একটি প্রতিষ্ঠান। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। আসছে বাজেট নিয়ে নানা প্রত্যাশা সাধারণ মানুষের। প্রণয়নে কাঠামোগত পরিবর্তন না হলে গণমুখী হবে না সরকারের উন্নয়ন পরিকল্পনা, বলছেন অর্থনীতিবিদরা। বাজেটে ব্যাংক হিসেবের বিপরীতে সঞ্চিত অর্থে আবগারি শুল্ক দ্বিগুণ করার সুপারিশ এনবিআরের। আগ্রহ হারাবেন ক্ষুদ্র ও মাঝারি আমানতকারীরা, বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা। নিয়মনীতি তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে পর্যটন শহর কক্সবাজার। মাত্র 1.5 বর্গ কিলোমিটার এলাকায় রয়েছে 450 হোটেল মটেল এবং জমে উঠতে শুরু করেছে রাজশাহীর আমির বাজার। ভিড় করছেন মৌসুমী ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে দাম বেশি হয় অসন্তুষ্ট ক্রেতারা। এই ছিল এ সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।